আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে। প্রথম খবরটি হলো, ডোনাল্ড ট্রাম্পের কাছে হাজির হয়েছে পুরো ইউরোপ। পুতিনের বিরুদ্ধে কি করতে পারলেন? শেষ পর্যন্ত কি ভ্লাদিমির পুতিনের কাছে পুরো ইউরোপ মাথা নত করলো? ইউক্রেনে এবার আফগানিস্তান স্টাইলে অ্যাটাক চালালো রাশিয়া। তারপরের ব্রেকিং খবর, এবার বেনিয়ামিন নেতানিয়াহু বড় রকম সংকটে পড়ে ইউরোপে ইহুদি সেনাদের তার দেশে তলব করেছেন। তার মানে যুদ্ধে বড় পরাজয়ের মুখে আছে কি দখলদার। পাশাপাশি রজব তৈয়ব এরদোয়ান সোশ্যাল মিডিয়ায় একটা নতুন সারপ্রাইজ দিলেন। সংক্ষিপ্ত লাইভ সেশনে আজকে এই খবরগুলো দেওয়ার চেষ্টা করব। দর্শক, প্রথমেই নিয়মতান্ত্রিক জানতে চাইব, দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো ইসরায়েল। আমি এই দেশটি নিয়ে যত কথাই বলি, আমার মনে হয় যে আমার আসলে কিছু বলা হয়নি, কারণ এই সোশ্যাল মিডিয়াগুলোর মালিক তারা, অনেক কথা তাদের বলতে পারি না। ধরেন, একদিকে তারা বলছে পুরো গাজা তারা দখল করেছে, অন্যদিকে তারা ফ্রান্স, ব্রিটেন, জার্মান সহ বিভিন্ন দেশ থেকে তারা তাদের সেনাদের বা ইহুদি নাগরিকদের তলব করছেন, তারা যেন তাদের দেশের পক্ষে লড়তে আসে। প্রশ্ন হলো, এত বড় শক্তিশালী একটা দেশ কুচকে ছোট্ট একটা উপত্যকার বাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়ে তাদের বাহিরের থেকে তাদের সেনা ভাড়া করতে হবে কেন? তার মানে হলো এই দেশটি গাজার প্রতিরোধ বাহিনীর সাথে কুলিয়ে উঠতে পারছে না, যাদের কাছে পৃথিবীর কোনো আধুনিক অস্ত্র নেই, যুদ্ধ বিমান নেই, ড্রোন নেই, মিসাইল নেই, কিচ্ছু নেই, হাতে তৈরি কিছু রকেট ছাড়া আর কিচ্ছু নেই। আর এদের কাছে পরাজিত হচ্ছে, আর তাই প্রতিশোধ স্বরূপ নিরীহ নারী, পুরুষ, বৃদ্ধদের মারছে। এটাই শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে, এবং এই খবরটি প্রমাণ করছে দখলদার দেশটি আসলে ভেতরে পরাজিত হয়ে গেছে। এখন নিরীহ মানুষকে অস্ত্র দিয়ে শেষ করে কেবল দমিয়ে রাখতে চায়, কিন্তু গাজা তো দমে যাবার নয়। এই গাজা, ফিলিস্তিন কিংবা জেরুজালেম ইতিহাসের এমন এক সাক্ষী যেখানে সর্বাধিক নবী এসেছেন। আমি এই গাজা বিজয় নিয়ে একটি এপিসোড করেছি, এবং মুসলমান ও ইহুদিদের মধ্যে 500 বছরের বন্ধুত্ব থেকে শত্রুতা কেন, এটা নিয়ে পুরো একটা হিস্টোরিক্যাল ভিডিও করেছি। আপনারা দেখতে পারেন, মেবি কালকে সেই ভিডিওটা আমরা করেছিলাম, লাইভ ভিডিও, সেটা আপনারা একটু দেখে নেবেন। পুরো ইতিহাসটা আপনাদের জানা দরকার, তাহলে আমরা যে খবরগুলো দিচ্ছি খুব সহজে বুঝতে পারবে এরা কেমন, এরা কারা, এদের লক্ষ্য কি। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো, ভারতে এসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। আমি বলেছিলাম দুদিন আগে আপনাদের যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত আসছেন। আজকের খবর বলছে যে অজিত দোভালের সাথে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। যখন আমেরিকাতে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করছেন ডোনাল্ড ট্রাম্প, আর সেই ট্রাম্পের স্যাংশন খাওয়া বা ট্যারিফ খাওয়া ভারতের সবচেয়ে বড় শত্রু দেশ চীনের পররাষ্ট্রমন্ত্রী হাজির। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে চীন ভারতকে অর্থনৈতিকভাবে বড় রকম সাপোর্ট দেবে, এবং চীন বলেছে যে আমাদের ইনভেস্টর তোমার দেশে আসবে, তোমাকে ট্যারিফ দেওয়ার কারণে তুমি যে বড় ক্ষতির মুখে পড়েছ, সেই ক্ষতি তোমার কাটিয়ে নেওয়ার জন্য চীন সর্বোপরি সহযোগিতা করবে, তুমি যদি চীনের কথা মতো চলো। অর্থাৎ তোমার প্রকৃত বন্ধু যাকে তুমি মনে করতে, সে এখন সবচেয়ে বড় শত্রু, তাই আমি শত্রু তোমার বন্ধু হয়ে তোমার পাশে এসে দাঁড়াতে চাই বা দাঁড়াচ্ছি। ভারত ইতিমধ্যে এই সফরের আগেই ভারতের পক্ষ থেকে, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে চীনকে কিছু বার্তা পাঠানো হয়েছে। এই খবরগুলো আমি নিয়মিত আপনাদের দিয়েছি, আপনারা দেখেছেন। সেখানে ভারত বলেছে যে আমরা চীনের সাথে সম্পর্ক উন্নয়নে নজর রাখতে চাই। এটা কবে? যখন পাকিস্তানের সাথে লড়াইতে ভারত পরাজিত হয়েছে, এরপরই চীন
চীনের কাছে বারবারই ধর্ণা দিয়েছে ভারত। যখন ট্রাম্প ভারতের উপর ট্যারিফ যোগ করে দেয় 50%, তখন নরেন্দ্র মোদী লজ্জা ভুলে, অহংকার ভুলে, এতদিন যে হ্যাডম দেখিয়েছে সেই হ্যাডম ভুলে চীনের কাছে ধর্ণা দিয়েছে। চীন সুযোগটি কাজে লাগাচ্ছে, কারণ চীন মনে করছে এই লড়াইটা ভারতের চেয়েও বড় শত্রু হলো তার আমেরিকা। আর আমেরিকা যেভাবে পৃথিবীতে এই মুহূর্তে তার সাম্রাজ্য বিস্তার, মানে তার বাণিজ্যিক সাম্রাজ্য বা অস্ত্রের সাম্রাজ্য বিস্তার ঘটাতে চায়, সব ক্ষেত্রে তাদের মূল উদ্দেশ্য হলো চীনকে দমন করা। কারণ আমেরিকার পরে চীনই বিশ্ব মোড়লদের কাতারে আসছে, রাশিয়াকে সাইড করে। তাই এই মুহূর্তে চীনকে যদি দমানো না যায়, আগামী দিন আমেরিকাকে আর কেউ কুর্নিশ করবে না, কেউ সেলুট জানাবে না। তাই তারা বিভিন্নভাবে চীনকে সহায়তা করতে এগিয়ে আসছে এবং চীনও কৌশলে আমেরিকাকে বিট করছে। একটা উদাহরণ দিয়ে বলি, আমেরিকা চীনকে 140% ট্যারিফ দিয়েছে, চীন আমেরিকাকে 120% ট্যারিফ দিয়েছে। যখনই ভারতে ট্যারিফ যোগ করলো 50% ডোনাল্ড ট্রাম্প, এবং ভারত যখন চীন রাশিয়ার ব্লকে যাওয়ার চেষ্টা শুরু করলো এবং ব্রিক্সের নতুন মুদ্রা চালুর দাবি জানালো, এবং ভারত যখন কেনা বেচার ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে নিজেদের রুপির ব্যবহারের ঘোষণা দিল, তখন ট্রাম্প পড়ে গেছেন একটা মাইনকা চিপায়। কারণ পৃথিবীর বৃহৎ তিনটি দেশ রাশিয়া, চীন, ভারত এক হয়ে গেলে দক্ষিণ এশিয়া হাতছাড়া হয়ে যাবে কার? আমেরিকার। তাই আমেরিকা এই সুযোগে চীনকে তার পুরো ট্যারিফ মাইনাস করে দিয়ে মাত্র 30%, 140 থেকে মাত্র 30% ট্যারিফ যুক্ত করেছে। চীনও তার 120% থেকে মাত্র নামিয়ে এনেছে 15 থেকে 20%। তার মানে চীন আমেরিকাকে তার জবাবটা খুব সুন্দরভাবে দিয়েছে যে তুমি যদি হাত বাড়াও আমি হ্যান্ডশেক করব, তুমি যদি বুক বাড়াও কোলাকুলি করব, তুমি যদি বন্দুক তাক করো আমিও তাক করব। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প চীনকে বাগে আনতে চাইছেন ভারতকে ছুড়ে ফেলে দিয়ে। কারণ তুই আমার বন্ধু হয়ে আমার কথা শুনোস নাই, তাহলে তোকে শত্রু বানায় লাগে, শত্রুকে আমি বন্ধু বানাবো। এখন ভারতের চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরপরে নরেন্দ্র মোদী চীন সফরে যাবেন। বলা হচ্ছে চীন এই সফরের মাধ্যমে পশ্চিমা দুনিয়াকে বার্তা দিয়ে দিয়েছে, আমেরিকাও সেই বার্তা পেয়ে গেছে এবং আমেরিকার নিচে এখন আগুন জ্বলতেছে। এখন অনেকে বলবেন যে চীন ভারত বন্ধু হয়ে গেলে পাকিস্তানের কি হবে? এখানেও অনেক কৌশল আছে, কারণ আজকে পুরো পাকিস্তানের ইন্টেলিজেন্স, রাজনৈতিক বিশ্লেষকদের নজর হলো ভারতের দিকে। কারণ এই বৈঠকের মাধ্যমে চীন ভারতের সাথে কতটুকু সম্পর্ক উন্নয়ন করবে, কোন কোন পজিশনে করবে, এটাকে খুব ভালো করে ফলো করছে পাকিস্তান। কারণ পাকিস্তানের অনেক কিছু নির্ভর করতে হয় চীনের উপর। যদি পাকিস্তানকে ছেড়ে ভারতকে হাত ধরে চীন, সেক্ষেত্রে পুরোপুরি আমেরিকায় নির্ভর হয়ে যাবে পাকিস্তান। এখানেও একটা কৌশল আছে। আবার চীন পাকিস্তানকে ছাড়বে না, তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু বলি। কারণ ভারত পেছন থেকে আবার বিশ্বাসঘাতকতা করবে, তখন পাকিস্তান চীনকে আর হাত বাড়াবে না। তো এখানেও অনেক রকম হিসেব নিকেশ আছে। সেটি হলো তুরস্কের সোশ্যাল মিডিয়ার একটি দুর্দান্ত খবর আসছে যে তুরস্ক তাদের একটা নতুন সোশ্যাল মিডিয়া তৈরি করেছে। আমরা আপনাদের একটু দেখাই। এটার নাম হলো নেক্সট সোশ্যাল। কনক্রিটেড দেয়ালের মধ্যে একটি ফুল ফুটে উঠল। কনক্রিটেড দেয়ালের মধ্যে একটি ফুল ফুটে তিনি রকেট ইমোজি, পৃথিবী এবং রকেটের ইমোজি দিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এতে যোগ দিয়েছেন। তিনি প্ল্যাটফর্মে নিজের প্রথম পোস্টে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উদ্বোধনী বার্তা শেয়ার করেছেন। উন্মোচনের পর অল্প সময় নেক্সট সোশ্যাল ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে এটি 1 মিলিয়নের বেশি ব্যবহারকারী অর্জন করেছে এবং অ্যাপ স্টোরে সোশ্যাল নেটওয়ার্ক বিভাগে শীর্ষ হয়ে উঠেছে। অর্থাৎ
এটা উদ্বোধনের সঙ্গে সঙ্গে 1 মিলিয়ন ইনস্টল হয়ে গেছে এবং বলছে যে এটা সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কে ইতিমধ্যে শীর্ষে রয়েছে। প্ল্যাটফর্মে এখানে টেক্সট, ছবি, ভিডিও ও পোল শেয়ার করার সুবিধা রয়েছে। ওয়ান কাইন্ড অফ ফেসবুক। আপনি ছবি, ভিডিও, পোল শেয়ার করার সুযোগ সুবিধা রয়েছে। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে বিজ্ঞাপনবিহীন অ্যালগরিদম, বহু ভাষার সমর্থন এবং নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার সেবা। T3 AI, অর্থাৎ এআই প্রযুক্তি এটার মধ্যে আছে। এই প্রকল্প বাস্তবায়ন করেছে তুর্কি টেকনোলজি টিম অ্যান্ড প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বায়রাক্তার। এই বায়রাক্তারটা হলো এরদোয়ানের জামাই, তার প্রতিষ্ঠান। দর্শক, আমি এটা নিয়ে একদিন আপনাদের একটা বড় ভিডিও করে জানাবো। আমি আশা করি যারা মুসলিম বিশ্বের এতদিন ধরে অপেক্ষায় ছিলেন যে মুসলমানদের কোনো সোশ্যাল মিডিয়া নেই কেন, আপনারা দ্রুত ফেসবুকে দ্রুত মোবাইলে এটা ইনস্টল করতে পারেন, যারা আমার দর্শক দেখছেন এই ভিডিওটি। এবং আমাদের যে কথাগুলো বলতে পারিনি বা যে কথাগুলো বলার জন্য আমাদের চ্যানেল রেজিস্ট্রেশন হয়ে যায়, আমাদের চ্যানেল গায়েব হয়ে যায়, হারিয়ে যায়, হয়তো এটা আর হবে না আগামী দিনে। আর ঠিক এই চ্যালেঞ্জটাই হয়তো তুরস্ক গ্রহণ করেছে, কারণ মুসলমানদের সোশ্যাল মিডিয়া একটিও নেই। এবার তুরস্ক সেটা শুরু করেছে। আমি বিশ্বাস করি একদিনই এটা যদি 1 মিলিয়ন হতে পারে, আগামী দিনগুলোতে এটার জনপ্রিয়তা অনেক তুঙ্গে উঠবে। মনে রাখবেন, পৃথিবীতে 200 থেকে 250 কোটি মুসলমান আছে। শুধু মুসলমানদের ধরলে এটা 200 কোটির মধ্যে যদি আপনি 1 কোটি ধরেন, হ্যাঁ, কিন্তু সবাই এটাতে আসবে। এটা শুধু মুসলমান না, ফেসবুক তো শুধু খ্রিস্টান ইহুদি না, সবাই ব্যবহার করে, এরকমই একটা কিছু হবে। সো আমাদের মনে হয় প্রত্যেকেরই এই নেক্সট সোশিয়াল এটাকে ইনস্টল করা উচিত এবং এখান থেকে আমাদের প্রতিবাদের ভাষাগুলোকে জোরদার করা উচিত। অবশ্য ছবিটা স্ক্রিন শেয়ার থেকে। তো ডোনাল্ড ট্রাম্প এই সুযোগটা কাজে লাগালেন। তিনি ইউরোপীয় নেতাদের চেপে ধরলেন, বললেন যে ইউক্রেনে যখন ভ্লাদিমির জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করছেন। কালকে খবর দিয়েছি কি আপনাদের, তিনি যখন আকাশে উড়েছেন ইউক্রেন থেকে তার বিমানে করে, তখনই অ্যাটাক করেছে রাশিয়া ইউক্রেনে ব্যাপক হারে। আজকের আপডেট বলছে যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কি এবং ইউরোপীয় রাষ্ট্রনায়করা একসাথে জরুরি বৈঠক করছেন, তখন টিভি স্ক্রিনে তারা দেখছেন সরাসরি রাশিয়া ব্যাপক হারে ইউক্রেনে আবারও আক্রমণ করেছে। এবং এই আক্রমণ এত ভয়াবহ, তাদের তেল ডিপো উড়ে গেছে, তাদের আবাসিক প্রকল্পগুলো উড়ে গেছে, বাণিজ্যিক নগরী উড়ে গেছে, ব্যবসা বাণিজ্য, অস্ত্র কারখানাগুলো একটার পর একটা বোম্বিং করেছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। 170টি ড্রোন ব্যবহার করেছে, মিসাইল ব্যবহার করেছে, পাশাপাশি যুদ্ধ বিমান ব্যবহার করেছে, করে পুরো ইউক্রেনকে লন্ডভন্ড করে দিয়েছে। দেখেন, কালকে ইউক্রেন ছেড়ে আমেরিকায় গেছে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি। কালকে রাশিয়া বৃহৎ অ্যাটাক করছে। আজকে বৈঠক করছে ইউরোপীয় নেতারা ট্রাম্পের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে। আজকে দ্বিতীয় স্টেজে এসে আরো বড় অ্যাটাক করছে। ঠিক দৃশ্যটা দেখে মনে হচ্ছে তালেবানদের অ্যাটাক। আপনাদের মনে আছে যখন তালেবানদের সাথে আমেরিকা বৈঠক করছে, নেগোসিয়েশন করছে দোহাতে বসে, মনে আছে আপনাদের? তালেবান নেতারা, মোল্লা, কি নাম ভুলে গেলাম, মোল্লা ওমর তো না, বেশ কজন সিনিয়র নেতা, তারা বৈঠক করছেন দোহাতে। ঠিক সেই সময়টা পাকিস্তানের আইএসআই তালেবানদের একটু খেলা দেখিয়ে দিল, মানে একটু সুযোগ তৈরি করে দিল। পুরো আফগানের চারদিক থেকে তালেবানরা অস্ত্র শস্ত্র দিয়ে তালেবান ঘিরে ফেলল। ক্রমান্বয়ে তারা অ্যাটাক করতে এক প্রকার ঢুকে পড়েছে কাবুলে। বৈঠক চলছে কোথায়? দোহাতে, কাতারের দোহাতে। সেই বৈঠকে আমেরিকার সাথে তালেবান নেতারা বসে আছে, আর তালেবানরা আফগানিস্তানে মার্কিন সেনাদের দৌড়ের উপরে রেখেছে, আশরাফ গানি সরকারকে দৌড়ের মধ্যে রেখেছে।
ভারতের এম্বাসি খালি করে ভারতের কর্তারা সব পালিয়েছে, আশরাফ গনি দেশ ছেড়ে গেছে, তার নেতা মন্ত্রী সব পালাইছে। হুড়মুড় করে মার্কিন সেনা, ন্যাটো সেনারা যে যার মতো পারছে বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছে। আপনাদের মনে আছে সেই খবর? তো বিষয়টা হলো কি, তালেবানরা যখন আলোচনার টেবিলে বসছে তখন তার বাহিনীকে নামিয়ে দিয়েছে, যাতে করে এমন একটা প্রেসার তৈরি করা যায় যে প্রেসারের কারণে তালেবানদের সাথে আমেরিকা কোনো হার্ডলি শর্তের মধ্যে না যায়। অর্থাৎ আমেরিকা যেন বুঝতে পারে যে তালেবান ঘিরে ফেলছে, এখন আর উপায় নেই, ওরা যা বলে ইয়েস বলে আগে আমরা শেষ করি বা জীবন বাঁচাই, তাই তো? ঠিক তালেবানদের এই শিক্ষাটা আবার কাজে লাগাচ্ছে ভ্লাদিমির পুতিন। যখন আমেরিকাতে আলোচনা চলছে, ট্রাম্প যে প্রস্তাব বা শর্তগুলো দিয়ে আসছে, ট্রাম্পকে পুতিন যে শর্ত বা প্রস্তাবগুলো দিয়ে আসছে, সেই প্রস্তাবগুলো নিয়ে যখন আলোচনা চলছে, তখন পুতিন টানা সিরিজ 2 দিন ব্যাপক আক্রমণ চালাচ্ছে, যাতে ট্রাম্প বলতে পারে যে তোমার দেশ তো পুরো শেষ হচ্ছে, শর্ত মানো, নতুবা কিচ্ছু করার নাই। এই খেলাটা এখন ভ্লাদিমির পুতিন খেলছে, মানে আফগানের থেকে শিখে। কি হলো কথা আজকে? কালকে বৈঠক করলো জেলেনস্কির সাথে ট্রাম্প, আজকে ইউরোপীয় নেতারা গেছে। একটু দেখবেন তো আন্তর্জাতিক খবরে, ট্রাম্প হোয়াইট হাউসের দুয়ারে দাঁড়িয়ে তাদেরকে বরণ করছে। কিন্তু পুতিনকে বরণ করছেন কিভাবে? একেবারে বিমান বন্দরে লাল গালিচা দিয়ে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। ট্রাম্প নেমে আসছেন, তিনি টাটা দিচ্ছেন, মোলাকাত করছেন, কিছু খুনসুটি করছেন, এক গাড়িতে করে তারা তাদের প্রোগ্রাম স্থলে এসছে আলাস্কায়। কিন্তু আজকে কি দেখলাম? মিস্টার জেলেনস্কি তিনি একদম হোয়াইট হাউসের সামনে এসে গাড়ি থেকে নামলেন, ট্রাম্প সেখানে দাঁড়ালেন। এরপর ইউরোপের নেতা কারা? ব্রিটেনের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর, ন্যাটো প্রধান, ইউরোপীয় ইউনিয়ন প্রধান, এই যে ইউরোপের সবচেয়ে মোড়ল রাষ্ট্রের প্রধানরা এসছেন, তারা দীর্ঘক্ষণ একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসে স্ক্রিনে দেখতেছেন রাশিয়া তাণ্ডব চালাচ্ছে ইউক্রেনে। যখন জেলেনস্কি বসে বৈঠক করছেন, তখন তার দেশ থেকে ফোন আসছে, মিস্টার প্রেসিডেন্ট আপনি তো বৈঠক করছেন, আর রাশিয়া দেখেন কি করছে, লাইভ দেখছেন তিনি সেই দৃশ্যগুলো। এবং এই বৈঠকের সময় যে চিত্রগুলো এসছে, সেই চিত্রগুলো দেখে মনে হয়েছে যে কারো মুখে ন্যূনতম হাসি নেই। এবং পুরো বিষয়টা যা দেখলাম, সত্যিকার অর্থে যে আসলে মানে হাসি লাগার মতো। ট্রাম্প বসে আছেন, ইউরোপীয় নেতারা তার দিকে তাকিয়ে আছেন, ইউরোপীয় নেতারা তাকে বলছেন কি আর তিনি শুনছেন কি, তাদের মুখগুলো কালো ছাই হয়ে আছে। এবং কেউ, একটা ছবি আপনাদের দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো তারা আসলে এখন কি করবে বুঝতে পারছেন না। ট্রাম্পকে বলছেন যে আপনি আমাদেরকে সাজেশন দেন, আমরা কি করতে পারি, এবং এখান থেকে আমাদের প্রতিবাদের ভাষাগুলোকে জোরদার করা উচিত। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।